হচ্ছে নিউক্লিয়ার পোর। যে ছিদ্রের নাম কি ভাই? নিউক্লিয়ার পোর। এই নিউক্লিয়ার পোরের মাধ্যমে ভিতরের অবস্থা আর বাইরের অবস্থা এই দুইটার মাঝখানে কমিউনিকেশন করে, বুঝছো? তো সেলের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম যেটা, এই দুইটার মাঝখানে কমিউনিকেশন ক্রিয়েট করতে হয়, এই জন্য এই ছিদ্রগুলা থাকে, যেটাকে বলতেছি হচ্ছে কি নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র, বুঝছি? তারপরে ভিতরের দিকে আমরা দেখতে পারবো নিউক্লিওলাস নামের একটা জিনিস আছে। নিউক্লিওলাস নামের একটা জিনিস আছে, যেটা হচ্ছে অনেক বেশি ঘন, বুঝছি? তারপরে এরকম পেঁচানো সুতার মতন জাল দেখতে পাবো, ওয়েব লাইক জিনিস দেখতে পাবো। এই জিনিসগুলোকে বলতেছি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। কি বলতেছি ভাইয়া? নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই জিনিসটাকে আরো একটা নামে ডাকা হয় নিউক্লিয়ার রেটিকুলামকে, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার রেটিকুলামের আরেকটা নাম কি ভাইয়া? ক্রোমাটিন তন্তু। তার মানে আমরা যদি বলি যে নিউক্লিয়াসটা সুগঠিত কোষের ক্ষেত্রে গঠন কিরকম, যে নিউক্লিয় পর্দা থাকবে, প্রথম কথা কি তার একটা নিউক্লিয় পর্দা থাকবে, দ্বিতীয় কথা কি তার একটা নিউক্লিওলাস থাকবে, তৃতীয় কথা কি তার ভিতরে ক্রোমাটিন বস্তু থাকবে, আর 4 নম্বর কথা কি সবগুলা জিনিস ভিতরের মধ্যে যে আছে শক্ত কিছুর মধ্যে নাই, এটা হচ্ছে একটা লিকুইডের মধ্যে আছে। আর লিকুইডটাকে বলতেছে হচ্ছে নিউক্লিওপ্লাজম। তার নামের মধ্যেই পরিচয়। নিউক্লিয় মানে হচ্ছে এই নিউক্লিয়াসে, প্লাজম মানে হচ্ছে প্লাজমা বা ফ্লুইড। প্লাজম মানে হচ্ছে কি ফ্লুইড কন্টেন্ট, বুঝছি? তার মানে আচ্ছা ভাইয়া হিস্টোন কি? ওইটা হচ্ছে ক্রোমোজোমে যখন আসবো তখন আমরা হচ্ছে বলতেছি, দাঁড়াও। তার মানে তুমি এই যে এর আগে যে কোশ্চেন করছিলা যে হচ্ছে নিউক্লিয়াস কি, এটার কোশ্চেনের কিছু অংশ তো পেয়ে গেলা, যে হচ্ছে প্রকৃত কোষের নিউক্লিয়াসটা দেখতে কিরকম। এখন আসো ভাইয়া অপ্রকৃত কোষের নিউক্লিয়াসটা দেখতে কিরকম। আমি যা যা আঁকাইছি একটু মুছে দিই। ধরে নাও যে এই জিনিসটা তোমার নাই, এই জিনিসটা আমি মুছাই দিলাম, দেখো এই জিনিসটা আমি মুছে দিলাম। এখন যে নিউক্লিয়াসটা থাকলো, এই নিউক্লিয়াসের নাম হচ্ছে অগঠিত নিউক্লিয়াস। এটাকে কি বলতেছি ভাইয়া? অগঠিত নিউক্লিয়াস। এটাকে বলতেছি হচ্ছে অগঠিত বা হচ্ছে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, বুঝতে পারছি? তো এইরকম যখন কোষ হবে তখন সেই ক্ষেত্রে শুধু এই নিউক্লিয়ার মেমব্রেনই অনুপস্থিত থাকবে না, মেমব্রেন বাউন্ড যে কোনো অর্গান এলেই, যেমন ধরো যে এই যে আমার গলজি বডি, এই ধরো যে আমার গলজি বডি, গলজি বডি চলে, সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না। এইদিকে এটার নাম হচ্ছে গলজি বডি, গলজি বডি থাকবে না। এইদিকে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থাকবে না। এইদিকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিচ্ছু থাকবে না, এগুলা থাকবে না, এগুলা থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধুমাত্র এই ম্যাটেরিয়াল আর বাইরের দিকে যেটাকে বলতেছি রাইবোজোম, এই দুইটা জিনিস থাকবে। তার মানে অগঠিত নিউক্লিয়াসের ক্ষেত্রে, অগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে এই নিউক্লিক যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, মানে হচ্ছে কোনো পর্দা দ্বারা আবৃত থাকবে না। আরেকটা থাকবে হচ্ছে রাইবোজোম, বুঝতে পারছি? আর সেই রাইবোজোমটা হচ্ছে 70S ধরনের। আচ্ছা তারপরে ভাই আসো একটু পরবর্তী দিকে একটু আগাই। দেখো প্রথমত আমরা কোষের প্রকারভেদ করলাম, যে একটা হচ্ছে আদি কোষ হইতে পারে, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ হইতে পারে। আদি কোষটা কি? আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ মানে হচ্ছে যেটার নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা ধরো যে নিউক্লিয়ার যে কন্টেন্ট, যেমন ধরো যে ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে সুরক্ষিত থাকে না, এই জিনিসগুলোকে বলতেছি হচ্ছে আদি কোষ। আর প্রকৃত কোষ বলতে যেখানে এই নিউক্লিয়ার মেমব্রেনটা সুসংবদ্ধ থাকে, সেটাকে বলতেছি আমরা কি প্রকৃত কোষ। আচ্ছা তারপরে একটা পার্থক্য কি পাইলাম, যে রাইবোজোম কিন্তু দুইটার ক্ষেত্রেই ছিল, তাই না? রাইবোজোম আমরা কি দুইটার ক্ষেত্রেই পাইলাম। চার্জে দিন তো ভাই। আচ্ছা রাইবোজোম কি আমরা দুইটার ক্ষেত্রেই পাইলাম, একটাতে হচ্ছে 80S, প্রকৃত কোষের ক্ষেত্রে 80S, আর অপ্রকৃত কোষের ক্ষেত্রে কি পাইলাম 70S, তাই না? আচ্ছা তারপরে আসো আদি কেন্দ্রিক বা প্রাক কেন্দ্রিক
হচ্ছে প্রোক্যারিওটিক সেল পড়লাম, তারপর হচ্ছে ইউক্যারিওটিক সেল, এটা পড়লাম। তারপরে আমরা আসি, আরো একটা বিভাজন আছে কোষের ভাগ, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে কি জনন কোষ, গ্যামেটিক সেল। দেহকোষ মানে কি আমাদের দেহ যেটা গঠন করে এটাকে বলা হয় দেহকোষ, আর জনন কোষ বলতে আমাদের যে শুক্রাণু অথবা ডিম্বাণু, এই দুইটাকে বলা হয় জনন কোষ। তার মানে শুক্রাণু আর ডিম্বাণু বাদে যা যা আছে সবগুলারে বলতেছি দেহকোষ, আর আমাদের দেহ গঠন করতে যা লাগে। তাইলে এখানে দুইটা জিনিস আছে, জনন কোষ। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এটার মধ্যে দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণু ডিম্বাণু ডিম্বাণু, আরেকটা হচ্ছে শুক্রাণু। এই দুইটা বাদে যা কিছু আছে সবগুলারে আমরা বলি কি দেহকোষ। দেহকোষের বিভাজন হয় কিসের মাধ্যমে? দেহকোষের বিভাজন হয় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কি কোষ বিভাজনের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর জনন কোষ ভাই কিভাবে তৈরি হয়? জনন কোষ হচ্ছে জনন মাতৃকোষ থেকে। এখন নামটা খুবই সুন্দর, যে জনন মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। জনন কোষের উদাহরণ আছে দুইটা, একটা হচ্ছে পুং জনন কোষ বা যেটাকে বলতেছি শুক্রাণু, আর একটাকে বলতেছি হচ্ছে স্ত্রী জনন কোষ বা যেটাকে বলতেছি ডিম্বাণু। তার মানে এইটা কিভাবে উৎপন্ন হয়? এটা হচ্ছে মিওসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়। কোথা থেকে উৎপন্ন হয়? জনন মাতৃকোষ থেকে। কোথা থেকে? জনন মাতৃকোষ থেকে। তার মানে জনন কোষ থেকে কি পড়বো আমরা ভাইয়া? দুইটা জিনিস পড়বো। জনন কোষ কি কি আছে? একটা হচ্ছে ডিম্বাণু আর শুক্রাণু। আরেকটা বলবো কি, যে জনন কোষ কোথা থেকে উৎপন্ন হয়? জনন মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। কোন পদ্ধতিতে উৎপন্ন হয় বা কোন বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর যদি বলি দেহকোষ কি, তাহলে এই দুইটা বাদে বডির যেই যেই জায়গাতে কোষ আছে সবগুলাকে বলতেছি আমরা দেহকোষ। সবগুলাকে কি বলতেছি? দেহকোষ। দেহকোষে ক্রোমোজোম সংখ্যাকে বলা হয় ডিপ্লয়েড, আর যে জনন কোষ এটাতে ক্রোমোজোম সংখ্যাকে বলতেছি হ্যাপ্লয়েড। আচ্ছা ভাই, ডিপ্লয়েড কি হ্যাপ্লয়েড কি পরে আসতেছি। আচ্ছা, তো আমরা এই যে ডিম্বাণু আর শুক্রাণু, আমরা তো জানি যে এই দুটা সবসময় মিটিং হয়। তো মিটিং হইলে কি তৈরি করে? মিটিং হইলে সবসময় কি তৈরি করে? জাইগোট। কি তৈরি করে? হ্যাঁ, জাইগোট। তার মানে জনন কোষের মিলনের ফলে বা ফিউশনের ফলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। জনন কোষের যোগের কারণে জাইগোট তৈরি হয়। জনন কোষের যোগের কারণে জাইগোট তৈরি হয়। এই যে এখানে বই বলেই দেওয়া আছে জাইগোট তৈরি হয়। কি হয়? এই যে পুং এবং স্ত্রী জনন কোষ মিলনের ফলে যে কোষটা তৈরি হলো সেটাকেই বলতেছে হচ্ছে জাইগোট। এই জাইগোটটা বারবার বারবার ডিভিশন করে যা তৈরি করে সেটাকেই বলতেছে হচ্ছে দেহকোষ। সেটাকেই বলতেছি কি? দেহকোষ। বুঝতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে কি দুইটা চিত্র দেওয়া আছে, দেখো। 10 মিনিট আছে। ওকে, আচ্ছা, দেখো ভাইয়া, আমরা যদি দুইটা চিত্র দেখি, একটা হচ্ছে কি উদ্ভিদ কোষের চিত্র দেওয়া আছে, তার নিচে দেওয়া আছে প্রাণী কোষের চিত্র। প্রাণী কোষের চিত্রটা আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষের চিত্র দেওয়া আছে। দুইটার মধ্যে আমি যদি পার্থক্য বলি, আমাদের হচ্ছে ক্লাসের সময় এখন একটু কম, তো আমাদের একটু দ্রুত আগাইতে হবে। সমস্যা নেই, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বাকিটুকু হচ্ছে কভার করে দেব। তো প্রথম কথা হচ্ছে কি, একটা হচ্ছে প্রথম পার্থক্য যদি বলি, তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। কি থাকবে? কোষ প্রাচীর থাকবে, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে পাবা না তুমি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা জিনিস আছে যেটা তুমি প্রাণী কোষের ক্ষেত্রে পাবা না। দ্বিতীয়ত, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি আছে ভাইয়া? প্লাস্টিড আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি আছে ভাইয়া? প্লাস্টিড আছে।
প্লাস্টিডের একটা ধরন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, প্লাস্টিড আছে যেটা আমরা প্রাণী কোষের ক্ষেত্রে পাবো না। আর বিশাল একটা কোষ গহ্বর আছে যেটা উদ্ভিদের ক্ষেত্রে আছে কিন্তু প্রাণীদের ক্ষেত্রে নাই। আর প্রাণীদের ক্ষেত্রে এমন কি আছে যেটা উদ্ভিদের ক্ষেত্রে নাই, সেটা হচ্ছে এই দেখো সেন্ট্রিওল। সেটার নাম কি? সেন্ট্রিওল। যদি হচ্ছে এটা একটু ভুল দেওয়া আছে, সেন্ট্রোজোম এইটা না, সেন্ট্রিওল দেখতে হচ্ছে এইরকম। ধরো যে নিউক্লিয়াসের খুব কাছাকাছি একটা জিনিস থাকবে যেটা হচ্ছে ঠিক এইরকম একটা জিনিস, বুঝছো? এই জিনিসটাকে বলতেছি হচ্ছে কি? সেন্ট্রিওল। কি বলতেছি ভাইয়া? সেন্ট্রিওল। তার মানে ভাইয়া আমরা যদি একেবারে সহজে বলি তো পার্থক্যের মধ্যে আমরা তিনটা জিনিস পড়বো। পার্থক্যের মধ্যে ভাইয়া আমরা কি কি পড়বো? একটা হচ্ছে কোষ প্রাচীর। একটা কি বললাম ভাইয়া? কোষ প্রাচীর, যেটা উদ্ভিদ প্রাণী, উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর পাবো কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কোষ প্রাচীর পাবো না। তারপরে দ্বিতীয় একটা পার্থক্য কি বললাম ভাইয়া? প্লাস্টিড। কি বললাম ভাইয়া? প্লাস্টিড। প্লাস্টিডের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ করা। প্লাস্টিডের কাজ হচ্ছে কি ভাই? সালোক সংশ্লেষণ করা। তো সালোক সংশ্লেষণ উদ্ভিদই করে কিন্তু প্রাণী করতে পারে না, তো প্রাণীতে থাকবে না। তারপরে কি বললাম ভাইয়া? বড় কোষ গহ্বর, বড় সেল ভ্যাকিউল, মানে হচ্ছে বড় কোষ গহ্বর, সেটা উদ্ভিদের ক্ষেত্রে থাকবে, প্রাণীদের ক্ষেত্রে থাকবে না। আরেকটা কি বললাম ভাইয়া? আরেকটা বললাম কি যে সেন্ট্রিওল। কি বললাম ভাইয়া? সেন্ট্রিওল। এইটা উদ্ভিদের ক্ষেত্রে থাকবে না আর প্রাণীদের ক্ষেত্রে থাকবে। যদি তোমাদের পার্থক্য কখনো বলতে বলে কেউ যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য, তাহলে তোমরা এই চারটা পয়েন্ট ব্রেক করবা। ভাইয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের আছে। সায়ান তাফসির, তাই না? সায়ান তাফসির ভাইয়া তুমি কোশ্চেন করছো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি। তোমাদের বইয়ের অনুসারে দুইটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটার গায়ে হচ্ছে রাইবোজোম লাগানো থাকে, আরেকটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোমের কাজ তাইলে আমার আগে পড়তে হবে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটার গায়ে রাইবোজোম লাগানো থাকে, এটার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আর স্ক্রিনশট, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটার কাজ হচ্ছে কি প্রোটিন তৈরি করা। আরেকটা আছে ভাইয়া স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটার কাজ হচ্ছে ভাইয়া স্টেরয়েড তৈরি করা। যেটার কাজ হচ্ছে কি ভাইয়া? স্টেরয়েড তৈরি করা। প্রোটিন তৈরি করা কার কাজ? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, কারণ এটার গায়ে রাইবোজোম লাগানো থাকে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, বুঝছি? আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইটার কাজ হচ্ছে কি ভাইয়া? স্টেরয়েড তৈরি করা। একেবারে সহজ বাংলা ভাষায় স্টেরয়েড তৈরি করা। আচ্ছা, স্টেরয়েড কি ভাইয়া? ভাইয়া এখন সময় নেই, এটা তোমার বুঝাইতে পারবো না, এখন সময়ের স্বল্পতা। আচ্ছা, তারপরে ভাইয়া কোষ প্রাচীর। কোষ প্রাচীর থেকে কি পড়বো ভাইয়া? যে কোষ প্রাচীরের গঠনগত এবং কার্যকরী উপাদান কি? প্রথম কথা সেটা হচ্ছে সেলুলোজ। এক শব্দে বলবো সেলুলোজ। কাদের ক্ষেত্রে? যদি সেটা উদ্ভিদ হয়, ইফ দ্যাট ইজ আ প্ল্যান্ট। যদি সেটা একটা উদ্ভিদ হয় সেই ক্ষেত্রে বলবো সেলুলোজ। যদি বলি ছত্রাক তাইলে বলবো কি ভাইয়া? কাইটিন। ছত্রাক হইলে কি? কাইটিন। কাইটিন, হচ্ছে। তো আমাদের এখানে সেলুলোজ রিলেটেড কথাবার্তা লেখা আছে। তো প্রথমত আমি হচ্ছে মানে আজকে তোমাদের দেখি কতদূর পড়াবো। 4 মিনিট আছে, এরপরে কি একেবারে শেষ হয়ে যাবে? একটু কি এক্সটেন্ড করা যাবে না? এক্সটেন্ড করা যাবে, তাই না? আচ্ছা ভাইয়া, তোমরা একটু মনোযোগ দাও। তোমাদের নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ বই ধরে ধরে পড়াবো। আর আজকে কয়েকটা বেসিক তোমাদের জন্য একটু ক্লিয়ার করে নেই, একটু ধরো যে এই ক্লাসটা তো ভাই রেকর্ড থাকবে, তাই না? হ্যাঁ, তো তোমরা ধরো যে আমি একটু দ্রুত বলতেছি,
যদি ধরতে না পারো তাহলে কথাটা রেকর্ডটা একটু প্লে করে দেখিও, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো দেখো আমরা প্রথমত পড়বো হচ্ছে কোষ। কি পড়বো ভাইয়া? কোষ। কোষের ক্ষেত্রে দুই ধরনের জিনিস আছে, কিছু জীবিত জিনিস আছে, কিছু মৃত জিনিস আছে। কিছু জীবিত বা সজীব উপাদান আছে। আচ্ছা, সজীব আমি এই পাশে লিখি। কিছু আছে কি সজীব উপাদান, আর কিছু আছে ভাইয়া নির্জীব উপাদান। কিছু আছে কি ভাইয়া? নির্জীব উপাদান। কোষের মধ্যে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সজীব উপাদান আর কিছু আছে নির্জীব উপাদান। এই নির্জীব উপাদানগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিছু আছে কোষের ভেতরে আর কিছু আছে কোষের বাইরে। কোষের ভেতরে কিছু আছে, কোষের বাইরে কিছু আছে। কোষের বাইরে যেই নির্জীব উপাদানটা থাকে সেটা নাম হচ্ছে কি কোষ প্রাচীর। কি ভাইয়া? কোষ প্রাচীর। কি ভাইয়া? কোষ প্রাচীর। আর সজীব উপাদানগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে কি সজীব উপাদান হচ্ছে ভাইয়া, সজীব উপাদান দুইটা জিনিস। একটা হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট, একই জিনিস তোমাদের জন্য। আরেকটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বা তোমাদের বই লেখা আছে প্লাজমা লেমা, যেটাকে বলতেছি হচ্ছে কোষের ঝিল্লি। তো বাইরের দিকে যে শক্ত জিনিস থাকে উদ্ভিদের ক্ষেত্রে থাকে, প্রাণীদের ক্ষেত্রে থাকে না, সেটাকে বলতেছি কোষ প্রাচীর। আর যেটা আছে সবার ক্ষেত্রে থাকে, উদ্ভিদ প্রাণী যত ধরনের কোষ আছে সবার ক্ষেত্রে যেটা কমন সেটা হচ্ছে প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি। আচ্ছা, তারপরে আসি ভাইয়া প্রোটোপ্লাস্টের মধ্যে দুইটা জিনিস আছে। প্রোটোপ্লাস্টের মধ্যে একটা আছে নিউক্লিয়াস, একটা কি ভাইয়া? নিউক্লিয়াস। একটা আছে ভাইয়া নিউক্লিয়াস, আরেকটা আছে ভাইয়া সাইটোপ্লাজম। কি ভাইয়া? সাইটোপ্লাজম। তাই নিউক্লিয়াসের মধ্যে আমি যদি প্রকৃত কোষে হইতো সেই ক্ষেত্রে কি কি পাইছিলাম? যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, যে নিউক্লিয়ার পর্দা বা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা একটা পাইছিলাম। দ্বিতীয়ত আমরা কি পাইছিলাম? যে হচ্ছে ক্রোমাটিন তন্তু। কি পাইছিলাম ভাইয়া? ক্রোমাটিন তন্তু। যে জালের মতন জিনিসগুলো দেখছিলাম না, ওইটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। 3 নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। ওই যে ওই যে ভিতরের দিকে যে গাঢ় যে জিনিসটা ছিল না, সেটাকে বলতেছি হচ্ছে নিউক্লিওলাস। আর বাদ বাকি যে ফ্লুইডটা এর ভিতরে থাকতো সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। কিভাবে বললাম? নিউক্লিওপ্লাজম। এই হচ্ছে আমার নিউক্লিয়াসের স্ট্রাকচারাল গঠন, হচ্ছে এই হচ্ছে নিউক্লিয়াসের স্ট্রাকচার। আর হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে? এই সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসল আছে। সল মানে হচ্ছে অ্যারোসল টাইপ, মানে হচ্ছে এয়ারের সাথে হচ্ছে তোমার ওয়াটার আছে, এই জন্য এটাকে বলতেছি অ্যারোসল। এয়ার আর ওয়াটার সল বা অ্যারোসল। এই সাইটোসল মানে হচ্ছে সাইটোপ্লাজমের যে হচ্ছে ফ্লুইড, আর এইখানে যে হচ্ছে ধরো যে শক্ত উপাদান যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর একটা মিশ্রণ, সেটাকে বলতেছি হচ্ছে সাইটোসল। কি বলতেছি ভাই? সাইটোসল। আচ্ছা, কি সাইটোপ্লাজমের একটা সাইটোসল আছে, আরেকটা আছে হচ্ছে ভাইয়া অঙ্গাণু। আরেকটা কি বললাম ভাইয়া? অঙ্গাণু। বুঝছি? আচ্ছা, সাইটোসল তো গেল, আমরা এখন এই অঙ্গাণু জিনিসটাকে একটু ইলাবোরেট করি। অঙ্গাণু জিনিসটাকে একটু ইলাবোরেট করি। আচ্ছা, আমরা আসি হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণু অঙ্গাণু আছে হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, অঙ্গাণুর ইংলিশটা হচ্ছে অর্গানেলি।
অঙ্গাণু ইংলিশটা কি? হ্যাঁ, অঙ্গাণুর ইংলিশটা হচ্ছে অর্গানেলি। আচ্ছা, ঝিল্লিবদ্ধ বা হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেলি, আর একটা হচ্ছে ঝিল্লি ছাড়া বা ঝিল্লি বিহীন অর্গানেলি। ঝিল্লিবদ্ধ, আরেকটা কি ভাইয়া? ঝিল্লি বিহীন অর্গানেলি। ঝিল্লি বিহীন অর্গানেলি গুলো কি কি আছে দেখো, তোমাদের বইতে যে কয়টা আছে এই কয়টা লিখি। একটা আছে রাইবোজোম, এটা কি আছে ভাইয়া? রাইবোজোম, যেটার কথা ওই শুরুতে একটু বলতেছিলাম। তারপরে সেন্ট্রিওল, সেন্ট্রিওল এটা বললাম কি যে সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণী কোষে থাকে। রাইবোজোম বললাম কি যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আদি কোষ, উদ্ভিদ কোষ সবার মধ্যে থাকে। সেন্ট্রিওল কি শুধুমাত্র প্রাণী কোষে থাকে, যেটা কোষ বিভাজনে সাহায্য করে। আচ্ছা, আমরা পরে পড়বো। তারপরে হচ্ছে কি আরেকটা কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল। একটা হচ্ছে কি ভাইয়া? কোষ কঙ্কাল। বুঝতে পারছি? তো ঝিল্লিবিহীন অঙ্গাণু এই তিনটা। আর ঝিল্লিবদ্ধ অঙ্গাণু তোমরা এইটা বাদে যা যা বলতে পারো এক্সেপ্ট নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু দেখো যে নিউক্লিয়াস কিন্তু আমার এই সাদারাও হ্যাং করছে। আচ্ছা দেখো যে নিউক্লিয়াস কিন্তু এই অঙ্গাণুর মধ্যে ছিলই না। তুমি যদি বলো যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে প্রথমে যদি নিউক্লিয়াস বলো, প্রথমেই তোমারটা ভুল। যদি ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে যদি তুমি নিউক্লিয়াস বলো, প্রথমেই তোমারটা ভুল। কারণ আমি অঙ্গাণু বলতে সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণু আছে সেইগুলোর কথা বলতেছি। তো সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলা কি কি আছে? ঝিল্লিবদ্ধ আছে, ঝিল্লিবিহীন আছে। ঝিল্লিবিহীন কি কি আছে? এই যে রাইবোজোম, সেন্ট্রিওল, আরেকটা কি বললাম যে কোষ কঙ্কাল, আর হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলা কি কি আছে তোমরা এটা বাদে যা যা বলতে পারো, যেমন বলবা কি মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া এটা একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তারপরে কি বলবা ভাই? প্লাস্টিড, হ্যাঁ এটাও ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তারপরে ভাই কি বলবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাও একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তারপরে ভাই কি বলতে পারো? হচ্ছে লাইসোজোম বলবা, নাকি গলজি বডি বলবা, তোমার যা যা পারো, তোমার যা যা মাথায় আছে সবগুলা এখন বলো, সবগুলো আছে ঝিল্লিবদ্ধ। এরপরে আছে কি গলজি বডি, গলজি বডি, পারক্সিজম, আর যা যা কিছু বলতে পারো সবগুলো হচ্ছে কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। যেহেতু আমরা হচ্ছে সবগুলা একটু একটু করে লিখছি, তো সবগুলার কাজ একটু বলি, তোমরা একটু শুনে নাও, একটু নোট করে নাও। প্রথম কথা যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভাই কাজ কি? আমরা ছোটবেলা থেকে এটা পড়তেছি। এটা হচ্ছে শক্তি উৎপাদন করা বা এনার্জি প্রোডাকশন করা। এনার্জি প্রোডাকশন, এনার্জি প্রোডাকশন করা, এটার কাজ হচ্ছে কি ভাই? এনার্জি প্রোডাকশন করা। আচ্ছা, সায়ান তাফসীর বলছে যে সাইটোপ্লাজমীয় ধাত্র। সাইটোপ্লাজমীয় ধাত্র বলতে হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা, যেটাকে আমি ইংলিশে বলছিলাম হচ্ছে সাইটোসোল। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে চলে আসি। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এনার্জি প্রোডাকশন করা। প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ হচ্ছে ফুড প্রোডাকশন করা। কি করা? ফুড প্রোডাকশন করা। কই থেকে ফুড প্রোডাকশন করে? ভাই যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড, মাটি থেকে পানি নিতেছে, তারপরে হচ্ছে সূর্য থেকে আলো নিতেছে, এই সবগুলো মিলে তৈরি করতেছে হচ্ছে ভাই প্লাস্টিড। কি তৈরি করতেছে? খাদ্য। আচ্ছা, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা বললামই তো তখন যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এটা হচ্ছে স্টেরয়েড তৈরি করে। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটার গায়ে রাইবোজোম লাগানো থাকে। রাইবোজোমের কাজ কি বলছিলাম ভাই? প্রোটিন তৈরি। কি তৈরি করা? প্রোটিন তৈরি, প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করা। সো হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা।
এটার কাজ কি ভাই? প্রোটিন তৈরি করা। আর হচ্ছে যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটার গায়ে সাধারণত রাইবোজোম লাগানো থাকে না, সেটার কাজ হচ্ছে স্টেরয়েড তৈরি করা। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তারপর হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের কাজ হচ্ছে হজম কাজ করা। লাইসোজোমের কাজ কি ভাই? হজম কাজ করা। এবারে শুনে রাখো যে লাইসোজোমের কাজ হচ্ছে হজম করা। বাইরে থেকে ধরো যে একটা ব্যাকটেরিয়া আসছে, ব্যাকটেরিয়া তো মারা লাগবে, ব্যাকটেরিয়াকে কি করে? কোষাগে আছে এনগালফ করে, মানে হচ্ছে কোষাগে গিলে ফেলে। বুঝছো? গিলে ফেলার পরে ওই জিনিসটাকে এই যে লাইসোজোম আছে না, লাইসোজোমের কাছে নিয়ে আসে, দুইটা মিক্স করে ওরা হচ্ছে গিলে খায়। তো এই গিলে খাওয়ার ক্ষেত্রে, গিলে খাওয়ার পরে যে হজমটা করে, এই হজমটা করে হচ্ছে লাইসোজোম। বুঝতে পারছি? তারপরে ভাই গলজি বডি। গলজি বডির কাজ হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা যা তৈরি করতেছে সবগুলারে গলজি বডি প্যাকেট করে। বুঝছো? গলজি বডি সবগুলারে প্যাকেট করে। কি করে? প্যাকেট করে। বুঝতে পারছি? এর কাজ হচ্ছে প্যাকেট করা। সেন্ট্রিওল বললাম কি শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে, এক্সক্লুসিভ প্রাণীদের ক্ষেত্রেই থাকে। এটা হচ্ছে অ্যাস্টার রশ্মি তৈরি করে। অ্যাস্টার রশ্মির কি কাজ? কোষ বিভাজনে সাহায্য করে। অ্যাস্টার রশ্মির কি কাজ? কোষ বিভাজনে সাহায্য করে। ওই যে অ্যাস্টার রশ্মি থেকে স্পিন্ডল, তো অ্যাস্টার রশ্মি থেকে যে স্পিন্ডল যন্ত্র বা মার্কো যন্ত্র তৈরি হয়েছিল, ওই যে ওটার কাজ হচ্ছে কোষ বিভাজন করা। তো সেন্ট্রিওলের কাজ কি? কোষ বিভাজন করা, বিভাজনে সাহায্য করা। আরেকটা কাজ আছে আমাদের, শুক্রাণু আছে না, শুক্রাণুর লেজে থাকে হচ্ছে সেন্ট্রিওল। তো এই লেজটাকে মুভমেন্ট করাতে হেল্প করে এই হচ্ছে সেন্ট্রিওল। বুঝছি? শুক্রাণুর যে লেজ থাকে সেই লেজটাকে মুভমেন্ট করাতে হেল্প করে সেন্ট্রিওল। তারপর আছে কোষের কঙ্কাল। কোষের কঙ্কালের কাজ কি হবে? কঙ্কালের কাজ কি হয়? যেকোনো স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেইনটেইন করা, তাই না? যে বডির স্ট্রাকচারটা ধরে রাখা, যে আমি যেমন এটাকে ধরে রাখা, এটা হচ্ছে কোষ কঙ্কালের কাজ। আর কি কি কাজ আছে ভাই? আর কাজ আছে ধরো যে মাসেল, যেগুলা মাসেল কন্ট্রাকশন করে, এইটার ক্ষেত্রে এই যে কোষ কঙ্কালটা হেল্প করে। মাসেল একটা কোষ না, তো এই মাসেল কোষটা কন্ট্রাক্ট করবে কোষ কঙ্কালের মাধ্যমে। বুঝতে পারছি? তারপরে ধরো যে বিভিন্ন জিনিসের বৃহৎ অণুগুলো আছে, আমরা বিভিন্ন বৃহৎ অণু নামগুলো পড়বো, যেমন হচ্ছে প্রোটিন। প্রোটিন একটা বৃহৎ অণু। বৃহৎ অণু যে চলাফেরা করবে, চলাফেরা করা হচ্ছে কোষ কঙ্কাল ধরে ধরে। কঙ্কালের মধ্যে টিউব আছে কিছু, সেই টিউব গুলো ধরে ধরে। মানে ভাই কোষ কঙ্কাল কি কি আছে? কোষ কঙ্কাল হচ্ছে তিনটা আছে। কি কি আছে ভাই? তিনটা কি কি? আচ্ছা আমি একটু লিখি, একটু দেখে নাও। আমরা বইতে নেক্সট ক্লাসে এগুলা আরেকবার রিক্যাপ করব। আরেকবার আমরা রিক্যাপ করে এই জিনিসটা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। আচ্ছা, তো আমরা কি পড়ব? সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন, যেটাকে বলতেছি হচ্ছে কি কোষ কঙ্কাল। কোষ কঙ্কালের মধ্যে আমরা হচ্ছে তিনটা জিনিস পাবো বলছিলাম। একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল মানে কি? টিউব লাইক একটা স্ট্রাকচার। মাইক্রো মানে অনেক ছোট। মাইক্রো মানে কি? এই যে মাইক্রন এককে যেগুলো আমরা কাউন্ট করি, মাইক্রন মানে কত? 10⁻⁻৯ মিটার। তো যেটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, সেই মাইক্রোস্কোপ দিয়ে দেখা টিউবিউলের মতন জিনিসগুলোকে বলতেছি মাইক্রোটিউবিউল। তারপরে এটাকে একবার সহজে বলতেছি মাইক্রো ফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট মানে এই যে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এমন একটা ফিলামেন্ট। ফিলামেন্ট মানে সুতা, মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতন সুতা, সুতার মতন জিনিস দেখবো, তো এটাকে বলতেছি কি মাইক্রোফিলামেন্ট। আরেকটা কি আছে? আরেকটা ভাই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই দুইটার উদাহরণ ভাই তোমাদের বইতে দেওয়া আছে। একটা আছে অ্যাক্টিন, আর এটার একটা উদাহরণ আছে মায়োসিন। এই দুটার ভাই কাজ ছিল হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন মাসল কন্ট্রাকশনে হেল্প করে। তো আমরা যা যা পড়লাম এতক্ষণ পর্যন্ত একেবারে রিক্যাপ করি, একবারে সবগুলো একসাথে বলি। দেখো, আমরা প্রথমত পড়লাম কোষ কি। কোষ হচ্ছে ওই যে লুইস সিকেভিজের মতবাদ অনুসারে 1969 সালে যেটা দেন যে বৈষম্যবদ্ধ বা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা সীমাবদ্ধ একটা হচ্ছে জীবের কাজের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম বা অন্য কোনো কোষকে ছাড়া নিজের রেপ্লিকা তৈরি করতে পারে। এটাকে কি বললাম আমরা ভাই? কোষ। তারপরে ভাই আমরা বললাম কি টিস্যু জিনিসটা কি? টিস্যু হচ্ছে একাধিক কোষ যখন একই উৎস থেকে উৎপন্ন হয় এবং একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে,
তাদেরকে বলতেছি হচ্ছে টিস্যু। তারপরে কি বললাম ভাইয়া, কোষের প্রকারভেদ। কোষের দুইটা প্রকারভেদ বললাম, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, আরেকটাকে বলতেছিলাম হচ্ছে ইউক্যারিওটিক। প্রো মানে হচ্ছে আদি, যেমন হচ্ছে প্রো ভিটামিন মানে হচ্ছে আদি ভিটামিন, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম আছে, তাই না? প্রো ভিটামিন, প্রো মানে হচ্ছে আদি। তো প্রোক্যারিওটিক যেগুলো, ক্যারিয়ন মানে হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত না, অগঠিত, মানে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা দ্বারা সবকিছু ঘেরা থাকে না, এই জিনিসটাকে বলতেছি হচ্ছে প্রোক্যারিওটিক। যেমন হচ্ছে মনেরা, যেমন হচ্ছে মনেরার মধ্যে কি পড়ে, ব্যাকটেরিয়া। আর হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক বলতে মনেরা বাদে যা যা আছে, ফাঞ্জাই, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এর মধ্যে যা যা আছে সবগুলোকে বলতেছি হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিকের মধ্যে কি কি পাইলাম? ইউক্যারিওটিকের মধ্যে আমরা দেখবো হচ্ছে বাইরের দিকে কিছু হচ্ছে নির্জীব উপাদান থাকে, কোষ প্রাচীর স্পেসিফিক কিছু জিনিসের ক্ষেত্রে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে থাকে, ছত্রাকের ক্ষেত্রে থাকে। উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত? তাই উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে আমাদের সেলুলোজ নির্মিত, আর ছত্রাকের কোষ প্রাচীর ভাইয়া কাইটিন নির্মিত। পড়লাম। তারপরে কি পড়লাম ভাইয়া? আমরা আসা হচ্ছে কোষের ভিতরে যে হচ্ছে সজীব উপাদান, এটা পড়লাম। সজীব উপাদানের মধ্যে দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে যে ভিতরের দিকে টেরিটরি দ্বারা ঘেরা নিউক্লিওপ্লাস্ট, কি বললাম, একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, আর একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা, হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি, আর এই দিকে পাইলাম কি, প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে দুইটা কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে সাইটোসল, যেটাকে বলতেছিলাম কি যে সাইটোপ্লাজমীয় ধাত্র, সাইটোসল, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, একটা ছিল ঝিল্লিবিহীন। ঝিল্লিবদ্ধ গুলা কি কি ছিল? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে লাইসোজোম, তারপরে কি বললাম, পারক্সিজোম। এই জিনিসগুলো হচ্ছে কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আর ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে আমরা কি কি পড়লাম? ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে আমরা পড়লাম রাইবোজোম, তারপরে হচ্ছে বিভিন্ন কোষ কঙ্কাল, আরেকটা পড়লাম হচ্ছে কি সেন্ট্রিওল। প্রত্যেকটার কাজ পড়ছি, কাজগুলো একবার বলি। প্রথম কাজ আসি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কি কাজ? এনার্জি প্রোডাকশন করা, সহজ কথায়। তারপরটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের কি কাজ? খাদ্য উৎপাদন করা, তাই না? আচ্ছা, তারপরে কি বললাম? তারপরে বললাম হচ্ছে কি ছিল প্লাস্টিড, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা কি দেখতেছিলাম? একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটাকে বলতেছে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে কি স্টেরয়েড তৈরি করা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে কি ভাইয়া প্রোটিন তৈরি করা। তারপর আমরা কি পড়লাম? লাইসোজোম। লাইসোজোমের কাজ হচ্ছে হজম করা, একটাই কাজ, হজম করা। তারপরে কিভাবে পড়লাম? গোলজি বডি, যেটার কাজ হচ্ছে প্যাকেট করা। কি প্যাকেট করা? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাই তৈরি করবে সেটারে প্যাকেট করবে, তাই না? আচ্ছা, পিটায় পুটায় প্যাকেট করবে। তারপরে কি ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা হচ্ছে রাইবোজোম, যেটার কাজ কি প্রোটিন তৈরি করা। সেন্ট্রিওল, কোষ বিভাজনের সহায়তা করা, এস্টার তৈরি করা বা স্পিনাল অ্যাপারেটাস তৈরি করা। আরেকটা কাজ কি পড়ছিলাম ভাইয়া? আরেকটা কাজ পড়ছিলাম এই যে শুক্রাণুটা আছে না, শুক্রাণুর ক্ষেত্রে এই যে লেজের অংশটা তৈরি করা। তারপরে কি বললাম ভাইয়া? কোষ কঙ্কাল। কোষ কঙ্কালের মধ্যে তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো এই ছিল হচ্ছে ভাইয়া আজকের ক্লাস। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমারে বলতে পারো, আমি তোমাদের এখন কোশ্চেন অ্যান্সার দেব। তোমরা ভাইয়া ভয়েসেও আমাকে কোশ্চেন করতে পারো। কোনটা একটু বুঝিয়ে দেন। কোনটা ভাইয়া? কোষ কঙ্কাল। আর একটু ক্লিয়ার করে বলো। তার কোষ কঙ্কালটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, কোষ কঙ্কাল চিত্র আঁকাই। একেবারে জিস্ট আলোচনা করছিলাম। ধরো যে এটা হচ্ছে আমাদের একটা কোষ। কোষটা অ্যাকচুয়ালি হচ্ছে চারকোনা হয় না, কোষ হচ্ছে বিভিন্ন শেপের হইতে পারে। কোষের মধ্যে ও যে একটা শেপে আছে, ও যে চারকোনা, এই চারকোনা করার জন্য কিছু আছে হচ্ছে টিউব লাইক জিনিস,
যে জিনিসগুলা এটার সাথে এটা টানা দিয়ে রাখছে। কিছু আছে হচ্ছে ফাইবার লাইক জিনিস, যে জিনিসগুলা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আছে। কিছু আছে হচ্ছে এই ফাইবার গুলাকে আবার যুক্ত করছে। তো আমরা যা যা দেখতেছি সব কি দিয়ে দেখতেছি ভাই? মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছি। তো মাইক্রোস্কোপ দিয়ে আমরা হচ্ছে কোষের ভিতরে যে টিউব লাইক জিনিসগুলা দেখতে পারবো, সেইগুলাকে বলতেছি আমরা মাইক্রো টিউবিউল। বুঝতে পারছি? আমরা যেই ফিলামেন্ট লাইক, ফিলামেন্ট মানে হচ্ছে সুতার মতন জিনিসগুলা দেখতে পারবো, এই জিনিসগুলাকে বলতেছে হচ্ছে মাইক্রো ফিলামেন্ট। মাইক্রোস্কোপ দিয়ে দেখবো যে ফিলামেন্ট গুলা একটা আরেকটার সাথে যুক্ত আছে, এই জিনিসটাকে ভাই আবার বলা আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বুঝতে পারছি ভাইয়া? এগুলা কোন পদার্থ থেকে তৈরি হয়? এগুলা এগুলা ভাই প্রোটিন দিয়ে তৈরি, এগুলা অ্যাকচুয়ালি প্রোটিন দিয়ে তৈরি। ভাইয়া মাইক্রোভিলা জিনিসটা কি? মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই, হ্যাঁ মাইক্রোভিলার কাজ হচ্ছে কোনো কিছু শোষণে সাহায্য করা। মাইক্রোভিলার কাজ হচ্ছে, মাইক্রোভিলার কাজ হচ্ছে শোষণে সাহায্য করা। এর আগে আমরা দুইটা জিনিস পড়ি একসাথে, দেখো। একটা হচ্ছে ভিলাই, এই একটা জিনিস আছে, আরেকটা হচ্ছে মাইক্রো। এটা মানে মাইক্রো, এটা তো বুঝতে পারছো তাই না? মাইক্রো ভিলাই। মাইক্রোভিলাই যদি বলি, তাহলে একেবারে সহজ ভাষায় যদি বলি যে সেল সারফেস মডিফিকেশন, মানে কি একটা কোষের যে সারফেস, সেই সারফেসের মধ্যে কিছু মডিফিকেশন থাকে, কিছু চেঞ্জ থাকে, কিছু উন্নতি থাকে। কিরকম? ধরা যায় এই একটা হচ্ছে আমার সেল, বুঝছো? সেল কি করলো, এই জায়গাটা একটু জরা জরা হইলো, জরা জরা হইলো। এখন ভাই এটাতে সুবিধা কি? সে ধরা যায় একটা বড় ধরা যায় চাদর আছে, চাদরটাকে যদি আমি পানিতে ভিজাই, ধরা যায় একটা বালতির পানি একবারে ঠিক মাঝখানে দিলে চাদরের ঠিক মাঝখানের অংশ হয়তো ভিজবে। কিন্তু আমরা যদি ওইটারে জট পাকায় নিয়ে পুরা হচ্ছে চাদরটা ওই বালতির মধ্যে রেখে দেই, তাহলে কি হবে? যে পুরা জিনিসটা ভিজে যাবে, ইভেন আমরা ওটাতে ধুইতেও পারবো, তাই না? ঠিক এইরকম যখন ধরো যে এরকম জট পাকায় যায়, তখন হচ্ছে কি বৃদ্ধি পায় সারফেস এরিয়া। কি বৃদ্ধি পায় ভাইয়া? সারফেস এরিয়া। এই ভাই দেখো তো, ধরো যে এটা একটা জিনিস, আর এটাকে ধরো যে জট পাকায় এতখানি করলাম, তো দুইটার ক্ষেত্রে কি সারফেসের কোনো চেঞ্জ হয়েছে? না, সারফেসের চেঞ্জ হয়নি। কিন্তু যখন ধরো এই জিনিসটা আমি এতখানি করে নিব, তখন কিন্তু এখানে সারফেসটা বেড়ে গেছে। তার মানে এটার কাজ হচ্ছে সারফেস এরিয়াটা বাড়ানো। কারণ সারফেস এরিয়ার সাথে কি সম্পর্কিত? এই শোষণ সম্পর্কিত। যেমন এই চাদরটার উপরে যখন আমি পানি ঢালতেছি, তখন কতটুকু চাদর পানি শোষণ করতেছে, আর যখন চাদরটাকে আমি পানির মধ্যে চুয়াইতেছি, তখন কিরকম পানি শোষণ করতেছে। এই জিনিসটাকে বলতেছে হচ্ছে মাইক্রোভিলাই। আর ভিলাই জিনিসটা কি? ভিলাই জিনিসটা হচ্ছে আমাদের যে টিস্যু আছে, মানে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। কি টিস্যু? হ্যাঁ, এপিথেলিয়াল। এই টিস্যুর মধ্যে যে ঢেউ থাকে, এটাকে বলতেছে হচ্ছে ভিলাই, যেটা আমরা চোখে দেখতে পারবো। হ্যাঁ, তোমরা কি হচ্ছে কখনো ওই যে গরু জবাই করতে দেখছো? গরু জবাই করতে, হ্যাঁ, তো গরু জবাই করলে দেখো যে গরুর নাড়ি ভুঁড়ি কেউ পরিষ্কার করতে দেখছো কখনো? হ্যাঁ, আচ্ছা, যদি না দেখে থাকো তাহলে দেখবা যে সেখানে হচ্ছে কিছু হচ্ছে মানে ব্রাশের মতন জিনিস থাকে। কিসের মতন ভাইয়া? ব্রাশের মতন জিনিস থাকে। ব্রাশ যে এরকম উঁচা নিচা থাকে না, আমরা যেটা চোখে দেখতে পারতেছি ওই জিনিসটার নামই হচ্ছে ভিলাই। ওটার কাজ হচ্ছে শোষণে সাহায্য করা। ওটা হচ্ছে টিস্যুর মডিফিকেশন। আর সেম মডিফিকেশন যদি মাইক্রোস্কোপিক্যালি আমরা কোষের মধ্যে খুঁজে পাই, সেই জিনিসটাকে বলতেছি হচ্ছে মাইক্রোভিলাই। তার মানে ভিলাই জিনিসটা হচ্ছে আর কিছুই না। ভিলাই জিনিসটা হচ্ছে যে উঁচু নিচু খাঁজ। কি বলতেছি ভাই? যে ভিলাই জিনিসটা হচ্ছে উঁচু নিচু খাঁজ। কোথায় থাকে? কোষের প্লাজমা মেমব্রেনে। কোথায় থাকে? কোষের প্লাজমা মেমব্রেনে থাকা।
থাকা যে উঁচু নিচু ভাঁজগুলা দেখতে পারবো, সেই জিনিসগুলাকেই বলতেছি হচ্ছে আমরা মাইক্রোভিলাই। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলো তো ভাই। এন্ডোপ্লাজম তার হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আমি চিত্র দেখাই। এটা ভাই, এটা ছিল হচ্ছে মাইক্রোভিলাই। দেখা যাচ্ছে কোষের উপরে এরকম উঁচু নিচু এই জিনিসটা ছিল হচ্ছে মাইক্রোভিলাই। তারপরে আমরা পড়বো হচ্ছে কি, একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখতে চাইছো। আচ্ছা দেখো, এই জায়গাটাতে দেখো তো এর সারফেসটা স্মুথ, তো এটাকে বলতেছি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই জিনিসটা দেখতেছো যে সারফেসে কিছু হচ্ছে একটু, তোমরা কি আদৌ দেখতে পারতেছো নাকি? তোমাদের হচ্ছে বইটা খুললে দেখতে পারবা যে এখানে সারফেসে একটু হচ্ছে ইরেগুলারিটি আছে। এই ইরেগুলারিটির কারণ হচ্ছে রাইবোজোম থাকা, রাইবোজোম যুক্ত থাকা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াস থেকে একটু দূরে থাকে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে কি ভাইয়া? কাজ পড়বো, এটার কাজ হচ্ছে স্টেরয়েড তৈরি করা, স্টেরয়েড প্রোডাকশন করা। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে যেহেতু আমরা কি দেখতেছি, যে এর গায়ে তোমার হচ্ছে রাইবোজোম লাগানো থাকে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি, এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আর ভাই মনে করে দেখো যে এরা যা যা তৈরি করতেছে সবগুলারে এ প্যাকেট করতেছে, এর নাম হচ্ছে গলজি বডি। এই কি করতেছে, এরা দুইজন যা যা তৈরি করতেছে সবগুলারে প্যাকেট করতেছে, হচ্ছে গলজি বডি। এটা হচ্ছে গলজি বডির কাজ, বুঝতে পারছি? আর এই যে মাইটোকন্ড্রিয়া, এ হচ্ছে শক্তি উৎপাদন করতে পারে, শক্তি উৎপাদন করে। এই যে এই জিনিসটার নাম হচ্ছে ভাইয়া লাইসোজোম। এই জিনিসটার নাম হচ্ছে লাইসোজোম। এটা হচ্ছে কোষের ভিতরে কোনো জীবাণু আসলে সেটা হজম করে দেয়। তারপরে এইদিকে ভাইয়া দেখো, এটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাবো, বুঝতে পারছি? আচ্ছা, আর কি আপু তোমাদের প্রবলেম ভাইয়া? ভাই লিগনিন জিনিসটা কি? লিগনিন আচ্ছা, কোষ প্রাচীরের গঠন, হ্যাঁ কোষ প্রাচীরের গঠন পড়াইলে তুমি হয়তো বুঝতে পারতে, আজকে কোষ প্রাচীরের গঠনটা পড়াইতে পারিনি। আচ্ছা, কোষ প্রাচীরের আমরা মাঝখানে দেখতে পারবো একটা মধ্যপর্দা। মাঝখানে যে জিনিসটা আছে সেটাকে বলতেছে হচ্ছে মধ্যপর্দা। তারপরে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলতেছে হচ্ছে প্রাথমিক পর্দা। দ্বিতীয় যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রাথমিক পর্দা। 3 নাম্বার যেটা লেয়ার তৈরি হয় সেটার নাম হচ্ছে সেকেন্ডারি পর্দা, বুঝছি? দেখো, এই মধ্যপর্দা যেটা, এটা দুইটা জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে পেকটিন, আরেকটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। আমি শুধু তোমাদের জন্য পেকটিনটাই লিখলাম, কারণ তোমাদের বইয়ে পেকটিন ছাড়া আর অন্য কিছু লেখা নাই। তারপরে দ্বিতীয় যে অংশ, এটাতে বলা হলো কি, এটাতে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। দ্বিতীয় লেয়ারটা কি দিয়ে তৈরি? প্রাথমিক প্রাচীর, যেটা প্রাথমিক প্রাচীর আচ্ছা ফার্স্ট প্রাচীর। দেখো, ফার্স্ট প্রাচীর বা প্রাথমিক প্রাচীর এটা কিন্তু দ্বিতীয় লেয়ার। প্রথম লেয়ার হচ্ছে মিডল ল্যামিনা, এটা পেকটিন দিয়ে তৈরি। ফার্স্ট ল্যামিনা যেটা প্রাথমিক প্রাচীর, সেটা হচ্ছে সেলুলোজ। কি দিয়ে তৈরি? সেলুলোজ। একটা হচ্ছে কি হেমিসেলুলোজ, আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, প্রোটিন মানে হচ্ছে প্রোটিন। তারপরে হচ্ছে কি 3 নাম্বার যে লেয়ার, এইখানে কথা আসছে লিগনিন, আর একটা হচ্ছে সুবেরিন। এই দুইটা জমা হয়ে তৈরি করা হচ্ছে সেকেন্ডারি লেয়ার। লিগনিন আর একটা আছে সুবেরিন। এই দুইটা জিনিস কি ভাই? এই দুইটা জিনিস হচ্ছে মানে অ্যাজ লাইক ধরো যে একটা গাছ, গাছের জিনিস এই স্ট্রেংথেনিং যে জিনিসটা করতেছে, গাছের যে স্ট্রেংথেনিং করার জন্য যে ফাইবার লাইক ম্যাটেরিয়াল থাকে, এই ফাইবার লাইক ম্যাটেরিয়ালটাই হচ্ছে লিগনিন। এই কোনো কিছুর স্ট্রেংথেনিং, এই যে কোষ প্রাচীরটা আছে না, স্ট্রেংথেনিং করার জন্য লিগনিনটা হচ্ছে একটা ফাইবার লাইক ম্যাটেরিয়াল, যেটা কি দিয়ে তৈরি ভাই? যেটা হচ্ছে
এই হচ্ছে তোমার হচ্ছে গ্লুকোজ টাইপ জিনিস দিয়ে তৈরি, আরেকটা হচ্ছে সাথে হচ্ছে প্রোটিন থাকে, ইটস এ টাইপ অফ গ্লাইকোপ্রোটিন। এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যে গ্লাইকোপ্রোটিন আমি হচ্ছে প্রাইমারিটাতে লিখছিলাম। বুঝতে পারছি ভাইয়া লিগনিন জিনিসটা কি? লিগনিন জিনিসটা কই থাকে? সেকেন্ডারি প্রাচীরে। বুঝতে পারছি? আচ্ছা আমি তোমার জি ভাইয়া বুঝছি। আচ্ছা তুমি এটা কি কথা বলতেছিলা? নাম কি ভাইয়া একটু বলবা? আচ্ছা আমি কিছু সাইয়ান তাফসীর। আচ্ছা সাইয়ান তাফসীর, হ্যাঁ তোমার তোমার উপর আমি অনেক সন্তুষ্ট, তুমি হচ্ছে অনেক কোশ্চেন করছো। যাক তোমার পড়ালেখার আগ্রহ আছে থ্যাংক আমার, ইউ স্যার, থ্যাংক ইউ। এই জন্য আমার ভালো লাগতেছে। পড়ালেখায় যখন পড়াইতে আসলাম আমি ধরো যে এই ইন্টারাকশন হবে না, আমি এখন ভাবতেছি যে আমি পড়াবো কেমনে। যাই হোক, তুমি হচ্ছে ইন্টারেক্টিভ একটা ছেলে করা, বুঝছি। আপাতত এতটুকু জানলেই হবে। আমরা হচ্ছে পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা যতটুকু বাকি আছে ততটুকু হচ্ছে আমরা বই থেকে হচ্ছে দেখায় দেখায় পড়াবো, বুঝছো? তখন তোমাদের আরো ক্লিয়ার হবে, আর আমি মুখে মুখে তো বলবোই। আচ্ছা ভাই আর কি কি প্রবলেম আছে একটু বলো তো। আচ্ছা সরি আপু, ওয়াফি আপনি একজন মেয়ে, আচ্ছা সরি। আচ্ছা ভাই আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দেব। যদি শেষ কোনো কোশ্চেন থাকে বলতে পারো, বা পড়ার ভেতরে বা পড়ার বাইরে যে কোনো টপিক থেকে কোশ্চেন করলে বলতে পারো। আচ্ছা 5 মিনিট হয়তো থাকবো যদি কোশ্চেন করো, তাহলে শেষ করে দেবো এখন। কিছু বলবা কেউ? ভাইয়া অর্ধ স্বচ্ছ জিনিসটা কি? অর্ধ স্বচ্ছ মানে পুরাপুরি দেখা যায় না এরকম জিনিস, এটারে বলা হয় অর্ধ স্বচ্ছ। এটা ভালো হয় লেখে, এটা ঘুরে লেখাচ্ছি। আচ্ছা অর্ধ স্বচ্ছ যেটা ওই যে ঘোলাটে, যেমন ধরো যে একটা উদাহরণ দিতে পারি কি, চিনির শরবতে একটু বেশি চিনি দিছো, যা তৈরি হয় সেটা হচ্ছে অর্ধ স্বচ্ছ জিনিস, বা লেবুর শরবত। তারপর হচ্ছে লাস্টে অনেক কিছু বুঝাইছেন, মাথার উপর দিকেছে। আচ্ছা ভাই আমি বললাম কিছু, এই যে আমি তো ধরো যে তোমাদের এটা প্রথম ক্লাস, আমার মানে টাইম নিয়ে আর কি আইডিয়া ছিল না, বা হচ্ছে এই জন্য হচ্ছে একটু দ্রুত বলছি। তোমরা হচ্ছে রেকর্ডিং ক্লাসটা একটু দেখে নিও ভাই, ঠিক আছে? দেখবা যে কালকে যখন এই জিনিসটা আরেকবার রিপিট করব, মানে সব মাথায় ঢুকে যাবে তখন। বুঝতে পারছো? আচ্ছা জি। গৌণ প্রাচীর কি? গৌণ প্রাচীর মানে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, ওই যে মিডল ল্যামিলা বা হচ্ছে মধ্যপর্দা, তারপর হচ্ছে প্রাইমারি প্রাচীর, তারপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ, সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ। বুঝতে পারছো ভাই? জি ভাইয়া। হম। হ্যাঁ উনাইসা তুবা। স্যার বাংলা যে ওয়ার্ডস গুলো বলেন সাথে একটু ইংলিশটা বললে ওর জন্য ইজি হয়। আচ্ছা আমি এরপর থেকে যা বাংলা বলবো তাই আবার ইংলিশে বলবো। তোমাদের মধ্যে হয়তো ইংলিশ ভার্সন আছে তাই না, এখানে মিক্সড আছে? আচ্ছা হুম হ্যাঁ ইংলিশ ভার্সন। আচ্ছা ভাইয়া পড়ার ভিতরে বাইরে যে কোনো, আচ্ছা একজন বলতেছে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। হ্যাঁ প্লাস্টিডের কাজ কি বললাম, যে হচ্ছে খাদ্য উৎপাদন করা। দাঁড়াও আমার বোর্ডটা হ্যাং করছে, আমি একটু ঠিক করে নিই, একটু ঠিক হোক তারপরে বলি। তো এবারে ঠিক হয়েছে। আচ্ছা আসো, প্লাস্টিড
প্লাস্টিড হচ্ছে ভাই তিন ধরনের, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। হ্যাঁ, ক্রোমো মানে হচ্ছে কালারফুল, যেই প্লাস্টিকটা কালারফুল হয়। ক্লোরো মানে হচ্ছে সবুজ, তো সবুজ বাদে অন্য যে কোনো কালারফুল যদি হয় সেটাকে বলতেছে ক্রোমোপ্লাস্ট। ভাই এটার কাজ হচ্ছে পরাগায়নে সাহায্য করা। এটার কাজ হচ্ছে কি? পরাগায়নে সাহায্য করা। হ্যাঁ, আচ্ছা বলতেছি। আচ্ছা, এই কালারফুল এটার কাজ হচ্ছে পরাগায়নে সাহায্য করা। কেমনে? ধরো যে ফুলের পাপড়ি লাল কালারের হয়, এই জন্য ধরো যে মৌমাছিগুলো দেখে একটু অ্যাট্রাক্টেড হয়, ওখানে মধু সংগ্রহ করতে চায়, ও কিন্তু পরাগায়নে হেল্প করে দিছে। এই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে সবুজ, যেটার কাজ হচ্ছে খাদ্য উৎপাদন করা। আরেকটা হচ্ছে লিউকো, কোন জায়গাতে লিউকো যদি দেখো তাহলে বুঝবা যে সেটা হচ্ছে সাদা, তার মানে এটার সাদা বা কোনো বর্ণ নাই, এইরকম একটা কালারের প্লাস্টিককে বলা হয় হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ কি? এই যে খাবার যেটা তৈরি করতেছে, এই খাবারটাকে এটা জমা করে রাখে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন বলতেছো ভাইয়া ক্রোমাটিন কি? আচ্ছা ভাই, আমি হচ্ছে একটু তোমাদের আরেকটু সময় নেই নাকি? ক্রোমাটিন, আচ্ছা আমি কি আঁকাইলাম একটু বইলো তো, যদি চিনতে পারো। অভিভাবক তো একটা ভয় শুনলাম। তাই না? ক্রোমোজোমের ভিতরে এটা নাম এই পেঁচানো জিনিসটা, এই ভয়েস আছে খাতা নিয়ে বসো। এই জিনিসটার নাম হচ্ছে এমন হলে তো ক্রোমাটিন। হইছেই। আচ্ছা, এখানে কি এনারা হলো ওই ইনরোল করছে না? ভর্তি এই জিনিসটার নাম হচ্ছে ভাই ক্রোমাটিন। আচ্ছা, কে জানে একটা কোশ্চেন করছিলাম হিস্টোন কে, অনেকক্ষণ আগে কোশ্চেন করছিলাম, এটা আমি এখন একটু দেখাই। একটু ভাই একটু মাথাটা ফাঁকা করে নাও, আমি হচ্ছে তোমাদের একটু দেখাই। দেখো, একটু মাথাটা ফাঁকা করে নাও, একটু হচ্ছে হাই থটের জিনিস হবে। দেখো, এই জিনিসটা কি তোমরা কি বলতে পারবা? কি আঁকাইলাম? হ্যাঁ, ডিএনএ। গুড, ডিএনএ। এই ডিএনএ ধরো যে আমি এখন জুম আউট করলাম, স্টিল এটা একটা ডিএনএ, তাই না? আমি এখন খুবই ছোট করছি, স্টিল এটা একটা কি? ডিএনএ, বুঝছি? এই ডিএনএ ধরো যে একটা গুল্লুগুলো প্রোটিন আছে। কি প্রোটিন আছে? গুল্লুগুলো প্রোটিন। এই যে গুল্লুগুলো প্রোটিন। আচ্ছা, এই প্রোটিন গুলো দেখতে পারতেছ? এই প্রোটিন আছে টোটাল 8টা। কয়টা আছে ভাইয়া? 8টা। এই গুল্লুগুলো 8টা প্রোটিনে এই ডিএনএটা আছে না, মানে বাচ্চা ডিএনএ বাচ্চাটা, এই ডিএনএ বাচ্চাটা কি করবে? এটার হচ্ছে 1.75 টাইমস, মানে হচ্ছে 2.5 পাক করে প্যাচ খাবে, 2.5 পাক করে পেঁচাবে। এই ধরো যায়, তোমার দেখাই কেমনে। ধরো যায় এটা একটা জিনিস, এটারে ধরো যায় এই 1 পাক, তারপরে 2 পাক দিবে, 2 পাকের একটু আগে শেষ করছে, এরকম করে র‍্যাপ করতেছে। ধরো যায় এই যে এই 1 পাক, আচ্ছা আমার শার্টের এখানে দেখতে পারবে, এই 2 পাক এখানে পর্যন্ত 2 পাক হবে, কিন্তু 2 পাক না দিয়ে একটু আগে শেষ করলো, এরকম করে র‍্যাপ করতেছে। এই যে গুল্লু জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই জিনিসটার নামই হচ্ছে ভাই হিস্টোন প্রোটিন। বুঝতে পারছি? এই হিস্টোন প্রোটিনটাকে ধরো যে র‍্যাপ করে করে এরকম আরো এরকম র‍্যাপ করা আছে, বুঝছো? এই র‍্যাপ করা আছে, বুঝছো? এখানে আরো অনেকগুলো হিস্টোন প্রোটিন আছে, এই বাচ্চাগুলো আছে এখানে, বুঝছো? এটাকে আবার আমি জুম আউট করতেছি, জুম আউট করে যেই সুতা পাইলাম, এটার নামই হচ্ছে ভাই ক্রোমাটিন। এটা যখন আবার কয়েলিং হয়, সুপার লেভেলের কয়েলিং, বুঝছো? আবার যখন সুপার লেভেলের কয়েলিং হয়, তখন
তোমাদের চোখে পড়ছে কি কি তৈরি হইতেছে? এই জিনিসটার নাম কি? ক্রোমোজোম। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্রোমোজোম। তারপরে এটার নাম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোমের মধ্যে প্যাচ আর একটু খুলে নিলাম, যা পাইলাম সেটা হচ্ছে ক্রোমাটিন। সেটার মধ্যে প্যাচ খুলে খুলে যেটা পাইলাম এই যে প্রোটিন, এই প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এটা যদি বলা হয় যে এটা কি ধরনের প্রোটিন, অ্যাসিডিক প্রোটিন নাকি হচ্ছে ক্ষারীয় প্রোটিন, এটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন। এটা কি? ক্ষারীয় প্রোটিন। আচ্ছা, এই প্রোটিন থেকে সুবিধাটা কি হয়? আচ্ছা দেখো, এটার নাম কি বলো তো ভাইয়া? এটার নাম কি? ডিএনএ। এই এনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড, তাই না? এই হচ্ছে অ্যাসিড আর এই হচ্ছে ক্ষার বা বেজ। অ্যাসিড আর বেজ যখন হচ্ছে সাথে সাথে একসাথে থাকে তখন এরা কি হয়? নিউট্রাল বা লবণের মতন জিনিস তৈরি হয়, এরা ঠান্ডা হয়ে যায়, বুঝছো? তো এই যে এই হিস্টোনের কাজ হচ্ছে এই ডিএনএটাকে স্টেবিলাইজ করা বা ঠান্ডা করে দেওয়া, বুঝতে পারছি? আচ্ছা, আরএনএর সাথে সেম প্রসেসটা বলতে গেলে তোমার না হয় না, আরএনএতে এরকম প্রসেস হয় না। আরএনএতে হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন ডিএনএতে থাকে। সাইয়ান তাফসীর, হ্যাঁ সাইয়ান তাফসীরের উপর আমি খুবই সন্তুষ্ট। আচ্ছা, তাহলে ভাই আর তো কোনো কোশ্চেন নাই না? তোমাদের অনেক সময় নিয়ে ফেলছি, তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমাকে মাফ করে দিও। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো ভাইয়া। মাইক্রোভিলেজ কেন উদ্ভিদ কোষে থাকে না? মাইক্রোভিলেজ কেন উদ্ভিদ কোষে থাকে না? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, উদ্ভিদ কোষে বাইরে একটা শক্ত প্রাচীর আছে, বুঝছো? শক্ত প্রাচীরটা দিয়ে রাখছে কিসের জন্য? যাতে বাইরে থেকে কোনো কিছু শোষণ না করে। এখন ওই মাইক্রোফিলার কাজই তো হচ্ছে শোষণ করা। তো ওটা শোষণ বাধা দেওয়ার জন্য তো বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ারও দিল। তো ওদের এখন তুমি বলো যে ওদের মাইক্রোফিলারটা কেন দরকার হবে? মাইক্রোফিলার কোনো দরকার নেই, এজন্য মাইক্রোফিলার থাকে না। না, খাবার দাবার শোষণের জন্য ওদের এটা লাগতো না। খাবার দাবার শোষণ, খাবার দাবার শোষণের জন্য এদের মূল রুমের কোষে থাকতে পারে, কিন্তু সাধারণত থাকে না, কারণ এদের মূলটা হচ্ছে অনেক এক্সটেন্সিভ, অনেক ছড়ানো ছিটানো থাকে। আরেকটা ভাইয়া কোশ্চেন করছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট হচ্ছে একটা কোষ কঙ্কাল। মাইক্রোফিলামেন্ট হচ্ছে কি? একটা কোষ কঙ্কাল। কোষ কঙ্কালে আমরা পড়াইছি এটা। আচ্ছা, তাহলে আজকের জন্য এতটুকুই থাক, তোমাদের ক্লাসটা আমি শেষ করে দিতেছি।